গতকালকে ইংল্যান্ডের সঙ্গে আফগানিস্তান যে ক্রিকেটটা খেলছে, বিশেষত ইব্রাহিম জাদরান যে ইনিংসটা খেলছেন, তারপরে বাংলাদেশ জুড়ে একটা প্রশ্ন, সেটা সার্কাজম করে করা হচ্ছে, কেউ সিরিয়াসলি করতেছেন যে আফগানরা পারে, আমরা পারি না কেন? ইব্রাহিম জাদরানরা পারে, খেলতে এসে কদিন আগে খেলা শুরু করলো জাদরান, এর মধ্যে সে এরকম ধ্বংসাত্মক একটা ইনিংস খেলতে শিখে গেছে। আবার কদিন আগে আফগানিস্তান টেস্টের স্ট্যাটাস পেল, কদিন আগে ওয়ানডে খেলা শুরু করলো, এই বছর আগেও ওরা উদ্বাস্তু হিসাবে থাকতো পাকিস্তান। এখনই কি করে ওরা এই লেভেলের ক্রিকেটটা খেলে? এই লেভেলের ক্রিকেটটা খেলে আমরা কেন সেই লেভেলের ক্রিকেটটা খেলতে পারি না? এটা তো এভিডেন্ট যে আফগানিস্তান গত কয়েক বছর যে ক্রিকেট খেলতেছে তার চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আফগানিস্তান প্রথম টেস্ট সিরিজ বাংলাদেশে যখন খেলতে আসলো, এসেই আমাদেরকে হারায় দিল। ফলে আফগানিস্তান পারে, আমরা কেন পারি না? এটা খুব স্বাভাবিক একটা কোশ্চেন। এখন আমি আমার স্বল্প এক্সপেরিয়েন্স দিয়ে, ওদের সঙ্গে টুকটাক কথা বলার অভিজ্ঞতা দিয়ে এবং টুকটাক পড়াশোনা, এইগুলো দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব যে কেন ইব্রাহিম জাদরানরা পারে। এবং একটা স্বাভাবিক যে মিথ আছে আমাদের দেশে যে ওদের দেহে খুব শক্তি, এই জন্য ওরা পারে, এই মিথটা যে একেবারেই মিথ্যা। পুরো ব্যাপারটা যে স্কিলের, সেই জিনিসটাও আজকে একটু বুঝায় বলবো। দেখেন, বয়স হয়ে গেছে তো, ফলে যে কোনো বিষয়ে স্মৃতিচারণা করতে ভালো লাগে। তো আমি একটা গল্প বলি, নবী ভাইয়ের সঙ্গে একটা সাক্ষাৎকারের গল্প। এটা হচ্ছে 2016 সালের কথা। তখন আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পায় নাই, তখন আফগানিস্তানে ফার্স্ট ক্লাস ক্রিকেট চালু হয় নাই। নবী ভাই তখন খুব নিয়মিত ঢাকার ক্রিকেট খেলে, বিপিএল তো খেলেই, ঢাকা প্রিমিয়ার লিগ খেলে, অমুক তমুক, মানে ওরা আফগানিস্তান দলটাও প্রচুর আসে তখন বাংলাদেশে। এছাড়া নবী ভাই অলমোস্ট সারা বছর বাংলাদেশে যাতায়াতের মধ্যে থাকে। ফলে আমাদের এখানে সাংবাদিকদের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক, সেটা এখনও আছে। আমি দাবি করতেছি না যে আমার সঙ্গে বিশেষ সম্পর্ক, অনেকের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, তার মধ্যে আমার সঙ্গে টুকটাক একটু সম্পর্ক ছিল। সেবার নবী ভাই ঢাকায় এসে নেমেই ওই রাতে বাসে করে চলে গেছে রংপুর। রংপুর গিয়ে একটা সেঞ্চুরি করে ওই দিলে আবার ঢাকায় চলে আসছে। এখন নবী ভাই যে দলটা খেলতেছে, ওই দলটার লিয়াজ অফিসার হচ্ছেন ওয়াসিম খান, মোহামেডানের ওয়াসিম খান। এই ওয়াসিম ভাইরে নিয়ে আপনারা অনেকেই আমারে কন্টেন্ট করতে বলতেছেন, আমি করব একদিন। ওই যে হিরো টাইপের একজন বয়স্ক মানুষ, ওই ওয়াসিম ভাইরে বললাম যে নবী ভাইয়ের একটা ইন্টারভিউ নেই। এইরকম প্রায় 50-60 ঘন্টা জার্নি করে তারপরে গিয়ে সেঞ্চুরি করে আবার ঢাকায় চলে আসলো। এর মধ্যে নবী ভাই ওই সিজনে বিভিন্ন জায়গায় খুব ভালো রান করতেছে, সম্ভবত ওই সিজনে আইপিএলেও খুব ভালো করছিল। সব মিলে তার একটা বড় ইন্টারভিউ করার খায়েশ ছিল আমার। তো ওই গুলশানে একটা হোটেলে গিয়ে ইন্টারভিউ করলাম। ওখানে তাকে আমি কোশ্চেন করছিলাম যে আপনার তো বড় হওয়া পুরোটাই পাকিস্তানে, শরণার্থী শিবিরে, এবং ওই যে আকিব জাভেদ বা পাকিস্তানের অনেক তারকা খেলোয়াড় কিন্তু নবী ভাইয়ের শৈশবের খুব কাছাকাছি সময় ওইখানে বড় হয়ে উঠতেছিল, ওই পেশোয়ার অঞ্চলে। ফলে সে কিন্তু যদি শুধু নাগরিকত্বটা চেঞ্জ করে ফেলতো, সে নবী ভাইয়ের স্কিল সম্পর্কে তো আপনারা জানেন যে সে যে লেভেলের অলরাউন্ডার ছিল। স্টিল তো এই 40 বছর বয়সেও দেখেন কালকেও কত সুন্দর একটা ইনিংস খেললো, মনে হয় 24 বলে 40 রানে। কিন্তু সেটা ধরেন পাকিস্তানে হলে এতদিন খেলতে পারতো না, বা পারতো সেটা আলাদা কথা। কিন্তু প্রাইম টাইমের নবী ভাই যে পাকিস্তান দলে খেলতে পারতো সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তা আমি বললাম যে নবী ভাই, সেইটা আফসোস লাগে না যে আপনি পাকিস্তানে যদি নাগরিকত্ব নিয়ে নিতেন, তাহলে তো আপনি পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে পারতেন, এটা নিয়ে আফসোস হয় না? বলে যে প্রথম কথা দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমি আফগান, এ ব্যাপারে আমার কোনো আফসোস নাই। এই যে ক্রিকেট খেলতে পারতেছি, এটা যদি আদৌ না পারতাম তাও আফসোস করতাম না। আমার জীবনে আফগান হিসাবে কোনো আফসোস নাই। আমি আফগান, আমার দেশের অবস্থা কি, আমি কি পাইলাম না পাইলাম, এইগুলো দিয়ে নাগরিকত্ব হয় না ভাই। এইগুলো দিয়ে আমার পরিচয় ঠিক হয় না। পরিচয় ঠিক হয় হচ্ছে আমি কি, আমি আফগান, আমি কেন পাকিস্তানি হয়ে যাব? আমি শুধু টেস্ট খেলার জন্য পাকিস্তানি হব, এটা কোনো কথা না। এরপর নবী ভাই ওই প্রশ্নের উত্তর দিতে শেষ দিকে গিয়ে বলতেছে যে দেখেন, আমি একটা কথা বলি আপনারে, আমি কিন্তু টেস্ট খেলবো। তো আমি একদম হাসিটা সামলাইতে পারি নাই। অফিসিয়াল ইন্টারভিউ হচ্ছে, তার মধ্যে আমি হেসে দিছি। আমি বলছি নবী ভাই, এটা রিয়েলিস্টিক না, আপনি টেস্ট খেলতে পারবেন না। এক হচ্ছে নবী ভাইয়ের তখনই দুইটা বাচ্চা বেশ বড় বড়, এখন তো নবী ভাইয়ের বাচ্চারা রীতিমতো টপ লেভেলে খেলে। এবং আমার ধারণা আমাদের সাবকন্টিনেন্টের নিয়ম অনুযায়ী নবী ভাইয়ের অ্যাকচুয়াল বয়স 44-45-এর কাছাকাছি। আমার সমান বয়সী তো হবে, আমার চেয়ে একটু সিনিয়রও হইতে পারে। সেই লোক দেখেন এখনও কি সুন্দর খেলতেছে। সেই নবী ভাই তখন স্বপ্ন দেখতেছে সে টেস্ট খেলবে। আমি বললাম যে এটা কীভাবে সম্ভব? তখন সে তার পকেট থেকে একটা স্মার্টফোন বের করলো, বের করে সে আমাদের দেখালো যে তাদের একটা প্রদেশে খেলা হচ্ছে। তখন তো ফার্স্ট ক্লাস খেলা হয় না, 4 দিনের ম্যাচ হচ্ছে, পুরো স্টেডিয়াম প্যাকড, ওয়েল প্যাকড দর্শকে।
সে চারিদিকে ছবি তুলছে, ভিডিও করছে। ওখানে সে খেলতে যায় নাই, ওখানে গেছিল সে ওই ম্যাচটা দেখতে। সে তখন খেলে কাবুলে, কিন্তু সে ওই ম্যাচটা দেখতে গেছিল, দেখতে গিয়ে ওইসব ছবি তুলে আসে। তো ওইটা দেখাচ্ছে, তারপরে উইকেটের গল্প বললো দেখেন এখনও আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্বীকৃতি পাইনি, এখনও আমাদের দেশে অফিসিয়াল কোনো লিস্টে টুর্নামেন্ট নাই। এরকম একটা অবস্থায় আমরা যত কোয়ালিটি লঙ্গার ভার্সন খেলি আফগানিস্তানে, এবং আমাদের ওখানে যত দর্শক হয়, আমরা যে স্ট্যান্ডার্ড উইকেটে খেলি, আমি তো বাংলাদেশে গত কয়েক বছর ধরে খেলতেছি, নিয়মিত খেলতেছি, আপনাদের উইকেট জানি, আপনাদের ফার্স্ট ক্লাস কেমন কম্পিটিটিভ হয় আমি জানি। আমি নিশ্চিত করে আপনারা বলতেছি যে আফগানিস্তানে ঘরোয়া ক্রিকেটের কোয়ালিটি বাংলাদেশের ডবলেরও বেশি। আমাদের ভিন্ন ভিন্ন ভেন্যুতে যে মানের উইকেট এবং যে মানের ক্রিকেট হয়, যে মানের কম্পিটিটিভ ক্রিকেট হয়, শুধু লঙ্গার ভার্সন জোনাল টিমের চান্স পাওয়ার জন্য যে কম্পিটিশন হয়, আপনাদের পুরো দেশে ওই কম্পিটিশন নাই। আমি একটু মাথা নিচু করে থাকলাম, আমি ঠিক নিশ্চিত হইতে পারতেছিলাম না যে এই কথাগুলো সত্যি কিনা। আমার মনে হচ্ছিল যে নবী ভাই সম্ভবত একটু বাড়ায় বলতেছে, কিন্তু আমি এরপরে কখনো এমন না যে আফগানিস্তানে গিয়ে দেখছি কথাগুলো সত্যি। পরে সেই আফগানিস্তান দল যখন বাংলাদেশে প্রথম টেস্ট সফরে এসে একমাত্র টেস্টটা বাংলাদেশটা হারালো, ওই ম্যাচটা নবী ভাই খেলছে। ম্যাচের পরে নবী ভাইরে আমি গিয়ে বললাম যে নবী ভাই কংগ্রাচুলেশন, আপনি ওই দিন যা বলছিলেন সত্যি ছিল, আসলেই আপনাদের ক্রিকেটের মান আমাদের চেয়ে অনেক আগায় গেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট। মানে কোনো কিছুই না ওপর থেকে এমনি এমনি পড়ে না, কোনো কিছুই বিনা যত্নে হয় না, কোনো কিছুই বিনা পরিকল্পনায় হয় না। আমরা দূর থেকে ভাবি যে আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, ওদের শুধু গায়ের শক্তি আছে, তাই দিয়ে ওরা এত ভালো ক্রিকেট খেলে যাচ্ছে। ভাইরে ভাই, এইটা কোনো সায়েন্স না। সায়েন্স হচ্ছে যে আমরা যেখানে টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগের বছর মাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করছে, মানে আমাদের আইসিসি জোরাজুরি করে ফার্স্ট ক্লাস ক্রিকেট চালু করছে, এবং আমরা দীর্ঘদিন ধরে ওয়ানডে ক্রিকেট খেলি, সেটারও কোনো কোয়ালিটি নেই। ক্লাব ভিত্তিক ওয়ানডে ক্রিকেট আমাদের এখানে আমাদের এখানে ঢাকার বাইরে ওই অর্থে কোনো কোয়ালিটি ওয়ানডে ক্রিকেটও নাই, কোনো ক্রিকেটই নাই ঢাকার বাইরে। ঢাকার কিছু ক্লাব ওয়ানডে ক্রিকেট খেলে, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটের নামে কি হয় তো আপনারা জানেন। ওইখানে দলে চান্স পাওয়ার জন্য কোনো কম্পিটিশন নাই, কিচ্ছু না। ঢাকা থেকে এই বিসিবি যাদের বলে দেয় তারা বিভিন্ন দলের হয়ে খেলে, কোনো রকম কোনো কম্পিটিশন নাই। ওদিকে আফগানিস্তানের স্ট্রাকচারের দিকে যদি আপনি দেখেন, আফগানিস্তানে দুইটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হয়, একটা 3 দিনের ম্যাচ হয়, একটা 4 দিনের ম্যাচ হয়। দুটোই মূলত প্রদেশ ভিত্তিক, প্রদেশ না জোন ভিত্তিক। ওদের 7টা জোন আছে, এই 7টা জোনই খেলে হচ্ছে 3 দিনের ম্যাচের যে টুর্নামেন্টটা হয় ওইটা, আর 5টা জোন খেলে 4 দিনের ম্যাচের টুর্নামেন্টটা। এই জোনগুলোর প্রত্যেকের ভেতরে আবার হচ্ছে অনেকগুলো করে প্রদেশ আছে। বেশিরভাগ জোনে প্রদেশের সংখ্যা হচ্ছে 5, কোনোটায় 6, কোনোটায় 7। এই প্রাদেশিক দলগুলো, এই প্রদেশের আবার প্রত্যেকের একটা করে লঙ্গার ভার্সন টিম আছে, একটা করে ওয়ানডে টিম আছে। এরা আবার হচ্ছে নিজেদের ভিতরে জোনের ভিতরে একটা কম্পিটিশন হয়, সেটাও খুব কম্পিটিটিভ ক্রিকেট। ওখান থেকে তারা সেরা একটা টিম বাছাই করে ওইটা দিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে। এবং ওই যে প্রদেশগুলো যে টিম করে করে জোনাল খেলে, ওই প্রদেশগুলোও টিম করে, কিন্তু সেটা ওই যে একজন বানায় দিল তা না, ওখানেও আবার ডিস্ট্রিক্ট লেভেলে ক্রিকেট হয়। বুঝতে পারতেছেন যে স্ট্রাকচারটা কত শক্ত এবং শিকড়টা কত গভীরে। মানে 4 স্তরের ক্রিকেট খেলে এসে আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেছেন, 4 স্তরের ক্রিকেট খেলে এসে আপনি 2টা 50 ওভারের টুর্নামেন্ট খেলতেছেন। একটা 50 ওভারের টুর্নামেন্ট ওদের ক্লাব ভিত্তিক, একটা 50 ওভারের টুর্নামেন্ট ওই একই রকম প্রদেশ ভিত্তিক। টি-20 টুর্নামেন্টও 2টা, একটা প্রদেশ ভিত্তিক, একটা ক্লাব ভিত্তিক। তার মানে দেখেন ওদের ওয়ানডে এবং টি-20তে একটা করে ক্লাব ভিত্তিক টুর্নামেন্ট আছে, কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট পুরোটাই প্রদেশ ভিত্তিক। মানে একদম 4টা স্তরে, জেলা লেভেলে খেলবেন প্রথমে, তারপরে প্রাদেশিক লেভেলে খেলবেন, তারপর জোনাল খেলবেন, তারপরে আপনি টেস্ট দলে ডাক পাবেন। মানে বুঝতেছেন, 4টা স্তর পার হয়ে আপনাকে টেস্ট দলে ঢুকতে হবে। এই কম্পিটিটিভনেসের ভিতর থেকে তারা ন্যাশনাল টিমে আসে। একটা সময় ছিল যখন হচ্ছে আফগানিস্তান ন্যাশনাল টিমটা গঠিত হতো মূলত পাকিস্তানে যে পেশোয়ার অঞ্চলে যে উদ্বাস্তু শিবিরগুলো আছে, সেখানে ওই উদ্বাস্তু শিবিরগুলো তো মূল জনবসতির কাছাকাছি। মূল জনবসতিগুলোতে পাকিস্তানে প্রচুর ক্রিকেট হয়, আফগানিস্তানে কিন্তু ক্রিকেট হয় সেই 18 শতক থেকে। মানে সেলিম দুররানির বাবারাও ওখানে ক্রিকেট খেলছেন। সেই ক্রিকেটটা বন্ধ হয়ে গেছিল মাঝখানে ওই যে নানা রকম পলিটিক্যাল টার্ময়েলে। পরে মূলত আফগানিস্তানে ক্রিকেটটা শুরু হয় পাকিস্তানের শরণার্থী শিবির থেকে, এবং এই যে নবী ভাই, রশিদ বা এই যে জেনারেশনটা, এরা সবাই মূলত শরণার্থী শিবির থেকে আসছে।
এদের ক্রিকেটের হাতে খড়ি হচ্ছে পাকিস্তানে। কিন্তু এখনকার যে জেনারেশন, মানে আপনি যে জাদরানরে কালকে 177 রানের ইনিংস খেলতে দেখলেন, বা এই যে আতাল বা এখন যারা উঠে আসছে, এরা কিন্তু জেনুইন আফগান প্রোডাক্ট। আফগানিস্তানের ওই ঘরোয়া ক্রিকেটের ভেতর দিয়ে ওরা উঠে আসতেছে। এবং সেটা ফলটা কি হচ্ছে, যে এদের ব্যাপক স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা বলতে পছন্দ করি যে আফগানিস্তানের যে ওদের খেলোয়াড়দের যে শক্তি, এটার তুলনায় আমরা পিছায় আছি, ফলে আমরা পারি না। আসল ব্যাপারটা হচ্ছে ওরা স্কিলে আমাদের অনেক আগায় আছে। ওই রকম কোয়ালিটি ক্রিকেট খেলে আসাটা স্কিলে ব্যাপক প্রভাব ফেলে। দেখেন কালকের ম্যাচ থেকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা ভাবি কি যে আফগানরা যখন একটা বড় ইনিংস খেলে, এই ইব্রাহিম জাদরান মাত্র কয়েকদিন আগে ক্রিকেট খেলা শুরু করছে, এর মধ্যে সে 6টা সেঞ্চুরি করে ফেলছে, তার ভিতরে 3টা সম্ভবত 150+ ইনিংস। আপনি ইনিংসগুলো দেখেন, আপনার ওয়ানডে ইনিংসগুলো দেখলে মোটেও আপনার যখন দেখতেছেন তখন যেহেতু ও খুব পাওয়ার দিয়ে শট করতেছে, সুইট টাইমিং হচ্ছে, এই জন্য আপনার মনে হচ্ছে যে ও অনেক জোরে মারতেছে, ও শুধু জোরে জোরে মেরেই ইনিংসটা করতেছে। আসলে কি তাই? আপনি একটু দেখেন, সে কালকে ইনিংস শুরু করছে, শুরু করে শেষ পর্যন্ত খেলছে। এখানে সে 84 রান আসছে তার হচ্ছে বাউন্ডারি থেকে, মানে 177 রানের ইনিংসের মধ্যে অর্ধেকের কম রান বাউন্ডারি থেকে আসছে। 93 রান আসছে তার দৌড়ায়। মানে সে যে শুধুমাত্র 4-6-এর উপর বেস করে খেলছে, ব্যাপারটা কিন্তু তা না। এবং আপনি যদি ওর খেলা দেখেন তাহলে দিব্যি বুঝতে পারবেন যে মূলত সেই স্কিলের উপরে খেলছে। এবং এটাই হচ্ছে আফগানিস্তানের সিক্রেট। আপনি যদি ভাবেন যে ওরা শুধু শক্তি দিয়ে বা শুধু ওই যে বিভিন্ন লিগ খেলে সেই জোরে ওরা আজকে এটা করতেছে, তা না। দেখেন ওরা যে বিভিন্ন লিগে ডাক পায়, ওদের ইন্টারন্যাশনাল খেলার সুযোগ তো আমাদের চেয়ে অনেক কম পায়। ওরা এখনও কিন্তু ইন্টারন্যাশনাল কম খেলে আমাদের চেয়ে। তাহলে ওরা কেন এতগুলো প্লেয়ার আইপিএল খেলে? এমন তো না যে রশিদ খানরা টাকা দিয়ে আইপিএলের দলগুলোতে খেলে। আইপিএলের দলগুলোতে উল্টে ওদের কোটি কোটি রুপি দেয়। কারণটা কি? এমন কি আছে ওদের ভিতরে যে ওদের নেয় আমাদের নেয় না? কারণ ওরা ওই জিনিসটা, ওই স্কিলটা দেখায় আসতেছে। ওদের ঘরোয়া ক্রিকেটটাও আইপিএলের লোকেরা ফলো করে, আমাদের ঘরোয়া ক্রিকেটটাও ফলো করে। যখন দেখে ওরকম কোয়ালিটি ক্রিকেট খেলে ওরা ওরকম পারফর্ম করতেছে, বিপরীতে আমরা এরকম পারফর্ম করতেছি, তখন আর আমাদের কাউরে নেয় না। ফলে রশিদ খানরে বিগ ব্যাশ নেয়, রশিদ খানরে আইপিএল নেয়। রশিদ খানের স্কিল যেটুকু আফগানিস্তানের হয়ে খেলে হয়, তার দ্বিগুণ হয়ে যায় এইসব লিগ খেলতে গিয়ে। এখন ওইসব লিগে চান্স পেতে গেলে তো আপনার আগে নিজেকে ওই কোয়ালিটি ক্রিকেটটা খেলতে হবে। আপনি আপনার ঘরোয়া ক্রিকেটে নজর দিবেন না, আপনার ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেট হবে না, কম্পিটিটিভ ক্রিকেট হবে না, অথচ আপনি আশা করবেন যে আফগানিস্তানের চেয়ে ভালো খেলবেন, এটা হবে না। আজকে আফগানিস্তান এটা করতেছে, কালকে নেপাল করবে। নেপালেরও ডোমেস্টিক ক্রিকেট আমাদের চেয়ে ভালো হয়ে যাচ্ছে, এবং পরশুদিন আমেরিকা করবে। আমেরিকার ডোমেস্টিক স্ট্রাকচার আমি এর মাঝে খবর নিলাম, সেটাও বাংলাদেশকে খুব দ্রুত অতিক্রম করে যাবে। আপনি দেখবেন আজ থেকে 10 বছরের মধ্যে যদি বাংলাদেশের ডোমেস্টিক একদম ওভারঅল না হয়, তাহলে আগামী 10 বছরের ভিতরে আরও 3-4টা অ্যাসোসিয়েট কান্ট্রি বাংলাদেশকে টপকায় যাবে। এবং আমাদের এই আলোচনাই করতে হবে যে ওরা পারে, আমরা পারি না কেন। যাই হোক, আশা করি যে এই আলোচনাটা করতে হবে না, আশা করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো। এখান থেকেই আমরা অ্যাটলিস্ট প্রমাণ করে দেব যে আমরা সব কিছু বদলায় দিতে পারি। সেক্ষেত্রে আর এই আফসোসটা করতে হবে না যে জাদরানরা পারে, আমাদের সৌম্যরা কেন পারে না। সবাই ভালো থাকবেন। সব ক্রিকেটারের জন্য শুভেচ্ছা।